পৃথিবীর সবচাইতে বড় সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যেখানে এমন একটি কারাগার রয়েছে যে কারাগারে বন্দি করে রাখা হয়েছে শত শত নির্দোষ কয়েদিকে। কিন্তু অদ্ভুতভাবে এই কারাগারের আশেপাশে কোনো বর্ডার ছিল না, এমনকি ছিল না কোনো গার্ড। কয়েদিরা চাইলেই নিজের ইচ্ছে মতো নিজেদের সেল থেকে বাইরে আসতে পারত। কিন্তু তারপরও এখন পর্যন্ত যতজন কয়েদি এখানে এসেছে, তারা নরকের মতো শাস্তি সহ্য করার পরেও কেউই এই জায়গা থেকে পালিয়ে যেতে পারেনি। কারণ এই জায়গা থেকে যতদূর চোখ যায় ততদূর শুধুমাত্র নদী এবং বরফের স্তূপ। এমনকি বাহিরে এত পরিমাণ ঠান্ডা ছিল যে বাহিরে খুব বেশি সময় বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই যে এখান থেকে পালানোর চেষ্টা করত তাকে মরতে হতো। কিন্তু হঠাৎ করে একদিনেই কারাগারে চলে আসে আর্লিন নামক একটি এতিম ছেলে, যে কিনা তার ছোট বোনকে এত পরিমাণ ভালোবাসত যে সে তার ছোট বোনের জন্য এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে তার সঙ্গী বানিয়ে নেয় কারাগারের বেশ কিছু কয়েদিকে। এরপর ভাঙা একটি নৌকা দিয়ে তারা শুরু করে দেয় জেল থেকে পালানোর এক রোমাঞ্চকর যাত্রা। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল, তারা কি এই ভয়ানক যাত্রা শেষ করে নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় একটি সমুদ্রের মাঝখানে, যেটা কিনা নরওয়েতে অবস্থিত ছিল। আর সমুদ্রের ঠিক মাঝখানে আমরা একটি জাহাজ দেখতে পাই, যেই জাহাজে খুবই কম বয়সী দুজন ছেলে দাঁড়িয়েছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল আর্লিন এবং অন্যজনের নাম ছিল ইভার। আর তাদের দুজনের মধ্যে আর্লিন ছিল একজন দক্ষ নাবিক, তবে অন্যদিকে ইভার ছিল আর্লিনের একদম উল্টো। সে অনেক বোকাশোকা এবং চুপচাপ প্রকৃতির ছিল, তাই সে কারো সঙ্গে খুব একটা কথা বলতো না। অন্যদিকে আর্লিনও একটু চুপচাপ স্বভাবের হলেও সে ছিল প্রচণ্ড রাগী একজন মানুষ। এমনকি সে তার চোখের সামনে কখনো কোনো অন্যায় সহ্য করতে পারে না। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আর্লিনদের জাহাজটি একটি দ্বীপে এসে পৌঁছয়। মূলত এই দ্বীপের মধ্যে অনেক ভয়ানক একটি জেলখানা রয়েছে। এবার জাহাজটি সেই দ্বীপের মধ্যে পৌঁছানোর পর নরওয়ে সোলজাররা আর্লিন এবং এভারকে সেই জেলখানার মধ্যে নিয়ে যায়। আর এই জেলটি মূলত আর্লিনদের বয়সী ছেলেদের জন্যই তৈরি করা হয়েছে, যারা কিনা যে কোনো ধরনের অপরাধ করলেই তাদেরকে এখানে এনে বন্দী করা হয়। আর আর্লিন এবং এভারকেও একটি বিশেষ অপরাধের জন্য এখানে আনা হয়েছে। তো আর্লিন এবং এভার দুই বন্ধু মিলে যখন জেলখানার ভেতরে প্রবেশ করছিল, ঠিক তখনই এখানকার ওয়ার্ডেন তাদের দিকে লক্ষ্য করে, যার নাম ছিল বেস্টন। বেস্টনের সামনে আবার অলিভ নামক একজন কয়েদি দাঁড়িয়েছিল। তো বেস্টন এখানে অলিভকে আর্লিন এবং এভারকে দেখিয়ে বলে যে অলিভ যেন তাদের দুজনের উপর খুব ভালোভাবে নজর রাখে। তবে এখানে আমরা জানতে পারি যে অলিভ আসলে এই জেলখানার সবচাইতে পুরনো কয়েদি। সে প্রায় 6 বছর ধরে এখানে রয়েছে, তবে আর মাত্র 3 সপ্তাহ পরে সে এখান থেকে ছাড়া পেয়ে যাবে। এবার অন্যদিকে আমরা আর্লিন এবং এভারকে দেখতে পাই, তারা দুজন জেলে ঢোকার সঙ্গে সঙ্গে এখানকার হাউস ফাদারের কাছে চলে আসে, যে কিনা মূলত এই জেলে সমস্ত কিছুর উপর নজর রাখে। সে এখানে তাদের দুজনকে বলে যে এখানে কোনো ধরনের গেম খেলা সম্পূর্ণ নিষেধ, এমনকি এখানে যাকে যে কাজটি দেওয়া হবে তাকে চুপচাপ সেই কাজগুলো করতে হবে। কাজের সময় একে অপরের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আর যদি কেউ এই রুলসগুলো ভঙ্গ করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এবার টম এখানে তাদের দুজনকে দুটো কোড নেম দিয়ে দেয়। তো এখানে এভারের কোড নাম্বার দেয়া হয় C5 আর আর্লিনের কোড নাম্বার দেয়া হয় C9। এরপর তাদেরকে একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে তাদের চুল কেটে ফেলা হয় এবং তাদেরকে একদম কয়েদিদের মতো বানিয়ে দেয়া হয়। এরপর টম এখানে আর্লিনকে সোজা এখানকার ওয়ার্ডেন বেস্টনের সামনে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে এখন পর্যন্ত এই জেলের মধ্যে যত ধরনের কয়েদি এসেছে তাদের মধ্যে সবচাইতে বড় অপরাধী হচ্ছে আর্লিন, কারণ আর্লিন মার্ডার করেছে। তবে এখানে যেই ধরনের কয়েদিরা রয়েছে তাদের সবাইকে ছোটখাটো বিভিন্ন অপরাধের জন্য এখানে আনা হয়েছে। এরপর বেস্টন এখানে আর্লিনের কাছে তার কোড নাম্বার জানতে চায়। আর্লিন জানে C9। বেস্টন তখন তাকে বলে, তোমাদের C গ্রুপের যত কয়েদি রয়েছে তাদের সবাইকে দেখাশোনার দায়িত্ব এখানকার সবচাইতে পুরাতন কয়েদি অলিভকে দেওয়া হয়েছে। তাই অলিভ তোমাদেরকে যেভাবে পরিচালনা করবে তোমরা ঠিক সেভাবেই চলবে। আজ থেকে অলিভ তোমাদের লিডার। এরপর বেস্টনের কথা শেষ হলে আর্লিন সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালবেলা দেখা যায় সেখানকার একজন গার্ড সমস্ত কয়েদিদেরকে বাইরে এনে লাইনে দাঁড় করিয়ে দেয়। আর সেখানে তাদের সবাইকে এটা বুঝিয়ে দিচ্ছিল যে কাকে এখানে কোন কাজটি করতে হবে। এখানে কিছু কয়েদিদেরকে মাটি পরিষ্কার করার কাজ করতে দেয়া হয়, আবার কিছু কয়েদিদেরকে দেয়া হয় পাথর পরিষ্কার করার কাজ। তবে এখানে শুধুমাত্র C9 ছিল এমন একটি গ্রুপ যাদেরকে মূলত অনেক কষ্টের কাজ দেয়া হয়। তাদের কাজ হচ্ছে বিভিন্ন ভালো ভালো স্থানের মাটি খুঁজে ভ্যানে করে নিয়ে আসা। তো C9 সবাই তখন আলাদা আলাদা নিজ নিজ কাজ করতে চলে যায়। তবে আর্লিনকে এখানে একা যেতে দেয়া হয় না, আর্লিনের সঙ্গে পাঠানো হয় অলিভকে। কারণ টম এখানে অনেক ভালো করেই জানত যে আর্লিন আসলে অনেক চালাক একজন কয়েদি।
এবার সবাই এখানে চুপচাপ সুন্দরভাবে কাজ করলেও দেখা যায় আর্লিন এখানে কোনো কাজই করছিল না। আর এক পর্যায়ে এসে অলিভকে বলে, আমি এখানে খুব বেশি দিন থাকবো না, আমাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না, কয়েকদিনের মধ্যেই আমি এই জায়গা ছেড়ে যেভাবেই হোক পালিয়ে যাব। যদিও অলিভ অনেক ভালো করেই জানে যে জেলখানা থেকে পালানোটা ছিল একদম অসম্ভব ব্যাপার, তারপরও সে আর্লিনের চোখে মুখে এক ধরনের জেদ দেখতে পেয়েছিল। তাই সে এখানে তাকে সাবধান করে বলে, তুমি এই জায়গা থেকে ঠিক তখনই বের হতে পারবে যখন এখানকার কমিটি তোমাকে বের হওয়ার অনুমতি দেবে, যেটা তোমাকে কয়েক বছরেও দেয়া হবে না। আর যদি তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে এই বিশাল সমুদ্র সাঁতার কেটে পাড়ি দিয়ে তারপর পালাতে হবে। আর সমুদ্রের ঠান্ডা পানিতে কিছু দূর যাওয়ার পরেই তুমি মারা যাবে। এমনকি এই দ্বীপের আশেপাশে কোথাও কোনো বোটও নেই যেটার মাধ্যমে তুমি এখান থেকে পালাবে। তাই এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তাও করো না, কারণ এটা করলেই তোমার মৃত্যু নিশ্চিত। তবে আর্লিন এখানে অলিভকে আর তার কথার কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা আর্লিনের বন্ধু ইভারকে দেখতে পাই। ইভারের সঙ্গে যারা যারা কাজ করছিল তারা সবাই বেশ ভালো কাজ করতে পারছিল, কিন্তু ইভার ছিল তাদের সবার চাইতে অনেক বেশি দুর্বল, তাই সে ঠিকভাবে পাথরগুলো গোছাতে পারছিল না। এমন সময় একজন গার্ড এসে তাকে বলে যে লন্ড্রি এরিয়াতে একজন লোকের প্রয়োজন, তাই সে ইভারকে সেখানে গিয়ে কাজ করতে বলে। অন্যদিকে আমরা আর্লিনকে দেখতে পাই। আর্লিন এখানকার পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখছিল, আর কিছু দূর যাওয়ার পর সে দূরে একটি কাঠের রুম দেখতে পায় যেটা কিনা লক করা ছিল। এরপর সে একটু কাছে গিয়ে দেখতে পায় রুমটির মধ্যে একটি বোট রয়েছে, কিন্তু সম্পূর্ণ বোটটিকে অনেক মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর্লিন এখানে সবকিছু পর্যবেক্ষণ করে এটা বোঝার চেষ্টা করছিল যে কোনো মতে এই বোটটিকে বের করা সম্ভব কিনা। কিন্তু ঠিক তখনই সেখানে একজন মহিলা গার্ড চলে আসে যার নাম ছিল অস্টিন। আর অস্টিন এখানে আর্লিনের এই সমস্ত কর্মকাণ্ড দেখে সে সবাইকে এটা জানিয়ে দেওয়ার জন্য দ্রুত সেখান থেকে চলে যায়। আর সে সেখানকার হাউসফাদার টমকে গিয়ে এই ব্যাপারটি জানিয়ে দেয়। টম এটা আর্লিনের উপর ভীষণ রেগে যায়, কারণ কাজের এরিয়া ছেড়ে অন্য কোনো জায়গাতে যাওয়া এখানকার নিয়মের বাইরে ছিল। তাই টম তখন আর্লিনকে তার কাছে ডেকে তাকে অনেক শক্ত একটি লাঠি দিয়ে মারতে শুরু করে। তবে দেখা যায় টমি এখানে তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আর্লিনের সেখানে কোনো রিয়েকশনই ছিল না। সে চুপচাপ সবকিছু সহ্য করছিল। তাই এক পর্যায়ে টম তাকে নিজে থেকেই ছেড়ে দেয়, আর সে তাকে এবার শেষবারের মতো সাবধান করে দেয়। এরপর দেখা যায় এই জেলখানার মধ্যে যতগুলো কয়েদি রয়েছে তারা সবাই এখানকার নিয়মকানুন মেনে চলে। সময় মতো খাওয়া দাওয়া করা, সময় মতো ঘুমোতে যাওয়া এবং গার্ডদের অর্ডার মোতাবেক কাজ করা। তবে এখানে শুধুমাত্র আর্লিনই ছিল একমাত্র কয়েদি যে কিনা এখানে কাউকে ভয় পেত না, এমনকি সে এখানে কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলতো না। কিন্তু তাকে দেখে বোঝাই যেত যে এখানকার সবকিছুর উপর তার প্রচন্ড রাগ এবং ক্ষোভ। এরপর সেদিন রাতের বেলা সমস্ত কয়েদিরা ঘুমোতে চলে যায়। এবার পরের দিন সকালবেলা দেখা যায় সমস্ত কয়েদিরা যখন এক এক করে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল, ঠিক তখনই সেখানে আর্লিন চলে আসছে। আর আর্লিনও এখানে নিজের মতো করে ফ্রেশ হতেই যাচ্ছিল, কিন্তু এখানে একটি ছেলে ইচ্ছে করেই বারবার তার সামনে চলে আসছিল। আর এই একই কাজ সেই ছেলেটি বারবার করছিল, যার কারণে আর্লিন এক পর্যায়ে এত বেশি পরিমাণে রেগে যায় যে সে সঙ্গে সঙ্গে সেখানকার দরজা বন্ধ করে দেয়। আর সে তখন সেই ছেলেটিকে মারতে শুরু করে। আর আর্লিনের এক খুশিতেই ছেলেটি সেখানে লুটিয়ে পড়ে। এরপর আর্লিন ফ্রেশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় সমস্ত কয়েদিদেরকে একটি ক্লাসে আনা হয়েছে। আসলে এরা সবাই যেহেতু অনেক কম বয়সী কয়েদি ছিল, তাই এখানে তাদের জন্য আলাদাভাবে লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এই ক্লাসের সবাইকে অনেক জোরে জোরে একটি গল্প পড়তে বলা হয়। দেখা যায় গার্ডের কথা মতো সবাই এখানে জোরে জোরে পড়ছিল, কিন্তু শুধুমাত্র আর্লিনই এখানে একদম চুপচাপ ছিল। এদিকে এই বিষয়টি দেখতে পায় অলিভ। তাই অলিভ তখন আর্লিনকে বাঁচানোর জন্য সে নিজেই তাকে এখানে গল্পটি পড়তে সাহায্য করে, যার ফলে আর্লিন আজকে কোনো মতে শাস্তির হাত থেকে বেঁচে যায়। এদিকে আমরা আর্লিনকে দেখতে পাই যে কিনা তার হাতে একটি চিঠি নিয়ে বসেছিল, আর এই চিঠিটি মূলত তাকে তার বোন পাঠিয়েছে। তবে আর্লিন এখানে চিঠিটি পড়ছিল না। তাই এমন সময় অলিভ তার কাছে এসে বলে, তুমি চিঠিটি কেন পড়ছো না? আর্লিন তখন তাকে জানায় যে সে আসলে পড়তেই জানে না, তখন ক্লাসের মধ্যে এজন্যই সে চুপচাপ বসেছিল। আর্লিনের কথা শুনে অলিভ তখন আর্লিনকে সেই চিঠিটি পড়ে শোনাচ্ছিল, যেখানে তার বোন তাকে লিখেছে, আমি জানি না তুমি কোথায় আছো ভাইয়া, প্রত্যেকটি দিন আমি তোমাকে অনেক মিস করি। তোমার হাসিমাখা চেহারার কথা মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। আমি জানি না তুমি জাহাজ নিয়ে কত দূর গিয়েছো, এখনো কেন তুমি ফিরে আসছো না। তবে আমি প্রত্যেকটি মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি তুমি তোমার জাহাজের কাজ শেষ করে খুব দ্রুতই আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। বোনের এমন চিঠি পেয়ে আর্লিন অনেক খুশি হয়ে যায়। তবে অলিভ এখানে মোটেও খুশি হয় না, বরং সেখানে আর্লিনকে বলে যে সে তার বোনকে কেন সত্যটা জানায়নি, সে কেন জানায়নি যে সে জেলে রয়েছে। এরপর অলিভ এখানে আর্লিনকে পরামর্শ দেয়। সে আর্লিনকে বলে, তুমি এখন থেকে তোমার ব্যবহার পরিবর্তন করে ফেলো।
এখানে যেভাবে বলা হয় সেভাবেই তুমি চলো, কোনো নিয়মকানুন ভঙ্গ করো না। এতে দেখা যাবে তোমার শাস্তি অনেকটাই কমে যেতে পারে। এতে তুমি দ্রুত এই জায়গা থেকে বের হতে পারবে। তবে আর্লিনের মাথায় অন্য প্ল্যান চলছিল। সে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে। তাই সে মনে মনে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ইভার ঠিকমতো ঘুমোতে পারছিল না, যেটা আবার অলিভ লক্ষ্য করেছিল। আর এখন তো ইভার এখানে শুয়ে শুয়ে অনেক কাঁদছিল। তাই পরের দিন সকালবেলা অলিভ ইভারের কাছে আসে তার কাছে জানতে চায় যে তার কি হয়েছিল। কিন্তু ইভার এখানে তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এবার কিছুক্ষণ পর দেখা যায় টম সমস্ত কয়েদিদেরকে আবারও বাহিরে এনে দাঁড় করিয়ে দেয়। আর সে এক এক করে সবার কান, চোখ, নাক, মুখ এই সবকিছু চেক করতে থাকে। তবে এসব দেখে আর্লিনের অনেক ইরিটেশন হচ্ছিল। কিন্তু এমন সময় আর্লিন দেখতে পায় তার ছোট বোন তাকে যে চিঠিটি দিয়েছিল সেই চিঠিটি সবাই মিলে পড়ছে এবং তারা সবাই মিলে অনেক হাসাহাসি করছে। এজন্য আর্লিন তাদের সবার উপর প্রচন্ড রেগে যায়। আর যে ছেলেটির হাতে চিঠি ছিল সে সেই ছেলেটিকে গিয়ে প্রচন্ড জোরে মারতে শুরু করে। তবে এভার এবং অলিভেটা দেখে তাকে আটকাতে যায়। এতে করে তারও ফাইটে ইনভলভ হয়ে যায়। আর এখানে আর্লিন বেশ কয়েকজনকে মেরে আহত করে ফেলে। তাই এখানকার ওয়ার্ডেন আর্লিন, এভার এবং অলিভকে ডেকে পাঠায়। আর সেলের মধ্যে এভাবে ফাইট করার জন্য সে তাদেরকে আবারও শাস্তি দেয়। আর এবার তাদের শাস্তিটি আরও বেশি কঠিন ছিল। তাদেরকে খালি পায়ে ততক্ষণ পর্যন্ত বরফের দ্বীপের মধ্যে দৌড়তে হবে যতক্ষণ না তাদের পায়ের চামড়া একদম উঠে যাচ্ছে। তবে তাদের শাস্তি এখানেই শেষ হয়ে যায় না, বরং বরফের উপর দৌড়ানোর পর তাদের তিনজনকে দিয়ে অনেক বিশাল বিশাল গাছ কাটানো হয় এবং সেগুলোকে টেনে টেনে এক জায়গাতে সরিয়ে রাখতে হয়। এমনকি এসব করতে করতে তাদের প্রচন্ড খিদে পেয়েছিল। তবে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আজকে তাদেরকে কোনো খাবার দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ পর যদিও তাদেরকে খাবার দেওয়া হয়, তবে সেগুলো ছিল কয়েকদিন পুরনো বাসি পচা খাবার। কিন্তু প্রচন্ড ক্ষুধার জন্য তারা তিনজন মিলে সেই খাবারগুলোই খায়। তবে আর্লিন এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তাকে যা কিছু করার অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ এভাবে এখানে জীবন কাটানো সম্ভব নয়। তাই এখানে দেখা যায় আর্লিন ইচ্ছে করে একটি কাজ করে ফেলে। সে এখানে গাছ কাটতে কাটতে ব্লেডটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। আর এমন ভাব দেখায় যেন এটা ফুল করে হয়ে গিয়েছে। এরপর সেই ব্লেডের একটি টুকরো সে নিজের কাছে রেখে দেয়। এরপর আর্লিন যখন তার বিছানায় ঘুমোতে যায় তখন সে সেই ব্লেডটিকে লুকিয়ে রাখছিল। তবে অলিভ এটা দেখতে পায় আর সে বুঝতে পারে যে আর্লিন আসলে কি করতে যাচ্ছে। তাই অলিভ এখানে আর্লিনকে বলে, তুমি কি জানো, আমিও একবার তোমার মতোই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই আমি তাদের কাছে ধরা পড়ে যাই আর আমাকে এটার জন্য কঠিন শাস্তি পেতে হয়। তখন আমার বয়স মাত্র 11 বছর ছিল। আর তারপর থেকে এতগুলো বছর ধরে আমি এখানে জেল খেটে যাচ্ছি, কিন্তু কখনো এখান থেকে পালিয়ে যাওয়ার সাহস পাইনি। তাই আমি তোমাকেও বলবো এমন কোনো কাজ করো না, কারণ এসব করে কোনো লাভ নেই। তবে এসব কথা শুনে আর্লিন এই ব্যাপারে কিছুই বলে না, বরং সে অলিভের কাছ থেকে একটি চিঠি লিখে নিতে চায় যেটা সে তার ছোট বোনকে পাঠাবে। এরপর আর্লিন এখানে অলিভকে জানাচ্ছিল যে চিঠিতে কি কি লিখতে হবে। সে এখানে তাকে বলে যে তার ছোট বোন আসলে নিজের চোখ দিয়ে হাঙর কোনোদিন দেখেনি, তবে হাঙরের উপর তার অনেক ইন্টারেস্ট ছিল। হাঙরের গল্প শুনতে সে অনেক পছন্দ করে। আর সৌভাগ্যবশত আর্লিন যেহেতু একজন নাবিক হতে পেরেছিল, তাই তার বহুবার বিশাল বিশাল হাঙর দেখার সৌভাগ্য হয়েছে। এজন্য সে হাঙরের ব্যাপারে অনেক কিছু জানে। তাই সে তার বোনের জন্য একটি হাঙরের গল্প লিখতে চায়, যেটা তার বোন পড়লে হয়তো অনেক খুশি হয়ে যাবে। এসব শুনে অলিভ তখন তাকে তার কথা মতো একটি চিঠি লিখে দেয়। এরপর আস্তে আস্তে দেখা যায় আর্লিন, অলিভ এবং এভারের বন্ধুত্ব আস্তে আস্তে অনেক গভীর হতে থাকে। এবার পরের দিন সকালে দেখা যায় সমস্ত কয়েদিদেরকে আবারও একটি লাইনে দাঁড় করিয়ে দেয়া হয়। আর প্রতিদিনের মতো আজকেও সবাইকে সবার কাজ ভাগ করে দেয়া হয়। আর এভারকে আবারও সেই লন্ড্রির কাজটি দেয়া হচ্ছিল। কিন্তু এবার আজকে সকলের সামনে গার্ডকে জানায় যে সে আর লন্ড্রির কাজ করতে চায় না, বরং সে পাথর ওঠানোর কাজ করতে চায়। যদিও পাথরের কাজের চাইতে লন্ড্রির কাজ অনেক বেশি সহজ ছিল, তারপরে এবারের এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। আর আর্লিনও বুঝতে পারছিল না যে এবার এমনটা কেন করছে। তো এবার সমস্ত কয়েদিরা তাদের নিজ নিজ কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা ইভারকে দেখতে পাই। ইভার এখানে কাজ করতে করতে ইচ্ছে করে তার হাত কেটে ফেলে, যার ফলে তার হাত দিয়ে অনেক রক্ত পড়ছিল। তাই আর্লিন এবং অলিভ তখন তাকে দ্রুত হসপিটাল সেক্টরে নিয়ে যায়। কিন্তু আর্লিন এখানে নিজের প্ল্যান মোতাবেক কাজ করে যাচ্ছিল। সে সুযোগ পেয়ে হসপিটালের একটি সেক্টরে চলে যায়, যেখানে এখানকার চাবি রাখা ছিল। আর্লিন তখন সেখান থেকে একটি চাবি চুরি করে ফেলে। এবার সেদিন রাতের বেলা আমরা আর্লিনকে ক্লার্ক নামক একটি ছেলের সঙ্গে দেখতে পাই। ক্লার্কের সঙ্গেও আর্লিনের বেশ ভালো সম্পর্ক ছিল। তো রাতের বেলা তাদের অনেক খিদে পাওয়ার কারণে তারা দ্বীপের মধ্যে থাকে একটি বিষাক্ত ফুল খেয়ে ফেলে। কিন্তু এর পেছনেও তাদের একটি পরিকল্পনা ছিল। আসলে এসব করে তারা কোনো না কোনোভাবে অসুস্থ হতে চায়, কারণ তারা অসুস্থ হলেই তাদেরকে হসপিটালে অ্যাডমিট করে রাখা হবে। আর হসপিটালের চাবি তো অলরেডি আর্লিনের কাছে রয়েছেই।
তাই সুযোগ বুঝে তারা এই জায়গা ছেড়ে পালাতে পারবে। আর তারা তাদের এই প্ল্যানে সাকসেসও হয়ে যায়। এবার হসপিটালে বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর সবাই যখন একদম গভীর ঘুমে মগ্ন ছিল তখন আর্লিন বিছানা থেকে উঠে যায়। এরপর সে ক্লার্ককেও ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেই বিষাক্ত ফুলের প্রভাব তার শরীর থেকে এখনো যায়নি, তাই সে গভীর ঘুমে মগ্ন হয়েছিল। তাই আর্লিন অনেক চেষ্টা করার পরও তাকে ওঠাতে পারে না। এদিকে আর্লিনের শব্দ শুনতে পেয়ে ইভার জেগে ওঠে, তবে আর্লিন এটা বুঝতে পারে না। তার কাছে যে হসপিটালের দরজার চাবি ছিল সে সেই চাবি দিয়ে হসপিটালের দরজা খুলছিল। অনেক সাবধানতার সঙ্গে সে দরজা খুলে কোনো মতে বেরিয়ে যায়, আর সে দৌড়ে সোজা সেই কাঠের রুমটির কাছে চলে আসে, যেখানে সে বিশাল বড় একটি নৌকা শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখেছিল। তবে সেখানকার দরজা অনেক মোটা লোহার শিকল দিয়ে বন্ধ করা ছিল, কিন্তু আর্লিন তার নিজের কাছে সেই ব্লেডের টুকরোটি রেখেছিল। তাই সে সেই ব্লেডের টুকরোগুলো দিয়ে শিকলগুলো কাটতে শুরু করে। আর যখনই তার কাজটি প্রায় হয়ে যাচ্ছিল ঠিক তখনই তার পেছনে ইভার চলে আসে। আর ইভার এখানে আর্লিনকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো, কিন্তু আমি চাই তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। আমি আসলে বেশ কিছুদিন ধরে পালানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু আর্লিন তখন ইভারকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এখনো অনেক ছোট, আর এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা মোটেও সহজ নয়। ভাঙা বোট দিয়ে বিশাল বড় সমুদ্র পাড়ি দেওয়া মুখের কথা নয়। এতে করে যে কোনো সময় আমার মৃত্যুও হতে পারে। তাই আমি তোমাকে জেনে বুঝে কখনো মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। তবে ইভার এখানে তার কোনো কথাই শুনছিল না, বরং সে এখানে তাকে বলে, তুমি দয়া করে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি নিজেও জানো না যে আমার উপর এখানে কতটা অত্যাচার করা হয়, আর আমি এই ভয়ানক অত্যাচার থেকে মুক্তি চাই। তবে ইভার এখানে আর্লিনকে সব কথা খুলে বলে না, যার কারণে আর্লিন তার এই বিষয়টি খুব একটা সিরিয়াস ভাবে নেয় না, বরং সে এবার তাকে কিছুটা রেগে গিয়ে এখান থেকে চলে যেতে বলে। তে ইভার তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পথেই তার সঙ্গে দেখা হয়ে যায় টমের। টমকে দেখিয়ে ইভার অনেক ভয় পেয়ে যায়। এরপর টম এখানে তাকে ভয় দেখিয়ে জানতে চায় যে সে এত রাতে কোথায় গিয়েছিল। আর ইভার যেহেতু অনেক বোকা একটি ছেলে ছিল, তাই সে এখানে ভয় পেয়ে সমস্ত সত্য কথা বলে দেয়। সে জানিয়ে দেয় যে আর্লিন এখান থেকে পালিয়ে যাচ্ছে। টম তখন সঙ্গে সঙ্গে সেখানকার সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে সবার ঘুম ভেঙে যায়। আর জেলখানার সমস্ত গার্ড এবং অফিসাররা সঙ্গে সঙ্গে ছুটে আসে। তারা সোজা চলে যায় আর্লিনকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আর্লিন অলরেডি সেই লোহার শিকলটি ভেঙে ফেলে সেখানে থাকা পরিত্যক্ত নৌকাটি নিয়ে পালিয়ে গিয়েছে। সবাই এতে একদম অবাক হয়ে যায়। তারা কেউ এটাই বুঝতে পারছিল না যে এত অল্প সময়ের মধ্যে আর্লিন এত বড় নৌকা নিয়ে কিভাবে পালিয়ে গেল। এবার পরের দিন সকালে দেখা যায় জেলের ওয়ার্ডেন সমস্ত কয়েদিদেরকে একটি লাইনে দাঁড় করিয়ে দেয়। আর সে এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আর্লিন হচ্ছে এখানকার প্রথম কয়েদি, যে কিনা আমাদের চোখে ফাঁকি দিয়ে এই জায়গা থেকে পালাতে পেরেছে। তবে এখান থেকে জীবিত ফেরাটা এতটাও সহজ নয়। আজ পর্যন্ত যে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাকে হয় মরতে হয়েছে, না হলে আমাদের কাছে ধরা পড়তে হয়েছে। ওয়ার্ডেন আসলে এই সমস্ত কথা বলে বাকিদেরকে সাবধান করে দিচ্ছিল। এরপর দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। আস্তে আস্তে আর্লিনের বিষয়টি সবাই ভুলে যায়। জেলের সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। এবার একদিন সকালবেলা যখন জেলের কয়েদিরা একসঙ্গে বসে নাস্তা করছিল, ঠিক তখনই তারা বাহিরে কয়েকজন গার্ডকে দেখতে পায়, যারা কিনা একটি ছেলেকে টেনে হিঁচড়ে কারাগারের দিকে নিয়ে আসছিল। এদিকে অলিভ এখানে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে ছেলেটি আর কেউ নয়, বরং এটা আর্লিন। অর্থাৎ আর্লিনও শেষ পর্যন্ত পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে। এতদিন পরেও গার্ডরা তাকে ধরে ফেলেছে, কারণ এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা অনেক লম্বা ছিল। এবার অলিভ এখানে লক্ষ্য করে যে আর্লিনের দুটো পায়ে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তার মানে আর্লিন অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। তবে আর্লিনকে দেখে অলিভ অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সেটা খুব ভালো করেই জানে যে এখন আর্লিনের সঙ্গে আসলে কি করা হবে। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় আর্লিনকে শাস্তি দেওয়ার জন্য একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর আর্লিনের পিঠের মধ্যে কিছু দাগ দিয়ে দেয়া হয়। আর আর্লিনদের গ্রুপের লিডার যেহেতু অলিভ ছিল, তাই অলিভকে এখানে একটি বেদ দিয়ে আর্লিনকে ইচ্ছে মতো মারতে বলা হয়। তাকে ততক্ষণ পর্যন্ত মারতে হবে যতক্ষণ না পর্যন্ত আর্লিনের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আর অলিভ মূলত শুরু থেকে এই ভয়টাই পাচ্ছিল। তবে এখন তার কাছে আর কিছুই করার ছিল না, তাই বাধ্য হয়ে তাকে সবার সামনে আর্লিনকে মারতে হয়। এবার শাস্তি শেষ হলে আর্লিন যখন তার সেলে ফিরে আসে, তখন সে অনেক রাগান্বিত হয়ে অলিভকে বলছিল, তুমি আসলে একটা কাপুরুষ। ন্যায় অন্যায়ের মাঝে তুমি কোনো পার্থক্যই করতে পারো না। তুমি নিজের স্বার্থের জন্য তারা তোমাকে যেভাবে বলছে সেভাবেই চলছো। কখনো কি এখানে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছ? আর তুমি তো নিশ্চয়ই এটা অনেক ভালো করে জানো যে এখানে যে সমস্ত কয়েদিরা রয়েছে তাদের অপরাধও খুবই সামান্য ছিল। তারপরও তাদেরকে এখানে এনে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। আমি মানলাম যে আমার অপরাধটা সবচাইতে বেশি বড়।
আমি একজন মানুষকে হত্যা করেছি, তাই আমি আমার ব্যাপারে কিছুই বলতে চাই না। তবে তুমি কি জানো আমি যাকে হত্যা করেছি তাকে কেন হত্যা করেছি? কারণ সে ব্যক্তি আমার ছোট বোনের সঙ্গে এমন কিছু করেছে যেটা আমি মুখ দিয়েও উচ্চারণ করতে পারবো না। তাই সে ব্যক্তিকে মেরে আমার কোনো ধরনের আফসোস নেই। আমি যা করেছি ঠিক করেছি। তবে এখানে আসার পর তো দেখছি এখানে তার চাইতেও বেশি নোংরা মানুষ রয়েছে। সত্যি করে বলো তো, তুমি কি এটা জানতে না যে টম এখানকার কয়েদিদের সাথে খারাপ কাজ করে? তুমি কি জানো ইভার এখানে আসার পর থেকে টম তার উপর কতটা নির্যাতন করে চলেছে? তাকে প্রতিনিয়ত লন্ড্রি রুমে নিয়ে গিয়ে সে তার উপর অনেক নির্যাতন চালায়, যার ফলে ইভার অনেক অসুস্থ হয়ে পড়েছে। এমনকি সে ভয়ে কাউকে কোনো কিছু বলতে পারেনি। তারপরও সে বারবার লন্ড্রি রুমের কাজটি চেঞ্জ করার চেষ্টা করেছে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। আর তুমি কিনা সেই সমস্ত মানুষদের হয়েই কাজ করছো। তোমার আসলেই লজ্জা হওয়া উচিত। তবে আর্লিনের এই সমস্ত কথা শুনে অলিভ একদম অবাক হয়ে যায়, কারণ সে আসলেই জানতো না যে কারাগারের মধ্যে এমন জঘন্য কাজ হচ্ছে। তাই অলিভ তখন সঙ্গে সঙ্গে জেলের ওয়ার্ডেনের কাছে চলে যায় আর সে ওয়ার্ডেনকে সবকিছু খুলে বলে। কিন্তু ওয়ার্ডেন এখানে তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে তাকে অনেক জোরে আঘাত করে এখান থেকে চলে যেতে বলে এবং সে তাকে এটা বলেও সাবধান করে দেয় যাতে করে এই সমস্ত কথা সে কাউকে কখনো না বলে। তবে অলিভ এখানে কোনোভাবেই হার মানতে চাইছিল না, তাই সে সোজা তখন ইভারের কাছে চলে যায় আর সে তার সঙ্গে ওয়ার্ডেনের কাছে গিয়ে সমস্ত সত্য কথা বলতে বলে, কারণ এটাই হয়তো ওয়ার্ডেন তার কথা বিশ্বাস করতে পারে। তাছাড়া তার বডি চেক করলেই সবকিছুর প্রমাণ হয়ে যাবে। কিন্তু ইভার এতটাই ভীতু প্রকৃতির ছেলে ছিল যে সেখানে অলিভকে মানা করে দেয়, কারণ তার ভয় হচ্ছিল যে যদি সে এই বিষয়গুলো নিয়ে খুব একটা বাড়াবাড়ি করে তাহলে তার শাস্তি আরও বেড়ে যেতে পারে এবং তাকে এই ভয়ানক অত্যাচার আরও অনেকদিন সহ্য করতে হতে পারে। তবে কিছুক্ষণ পর দেখা যায় ইভারের কাছে এবার ওয়ার্ডেন নিজেই আসে আর সে তার কাছে জানতে চায় যে লন্ড্রি রুমে কি তার সাথে আসলেই কোনো খারাপ কাজ হয়েছে কিনা। কিন্তু ইভার এত বেশি ভীতু ছিল যে সেখানে পুরো বিষয়টি অস্বীকার করে। তবে তার কথা শুনে এবং তার চেহারায় এক ধরনের আতঙ্ক দেখে ওয়ার্ডেন বুঝতে পারে যে তার সঙ্গে আসলে লন্ড্রি রুমে কিছু না কিছু হয়েছে। তাই সেখানে সঙ্গে সঙ্গে তার কাজ চেঞ্জ করে দেয়। সে তাকে লন্ড্রি রুমের বদলে বাহিরে কাজ করতে বলে। ইভার এতে অনেক খুশি হয়ে যায় আর সে সবার সঙ্গে মিলে বাহিরে কাজ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আরেকজন গার্ড এসে তাকে জানায় যে তাকে এখনই লন্ড্রি রুমে ডাকা হয়েছে। ইভার এতে আবারও অনেক ভয় পেয়ে যায় আর সে এবার সিদ্ধান্ত নেয় যে সে কিছুতেই আর লন্ড্রি রুমে যাবে না। তাই সে সোজা তখন হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে চলে যায়। এদিকে সমস্ত কয়েদিরা সারাদিনের কাজ শেষ করার পর যখন তারা সবাই মিলে একটি জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই আর্লিন এখানে একটি ছেলের হাতে একটি ঘড়ি দেখতে পায়। আর এই ঘড়িটি মূলত ইভারের ছিল। তবে ইভার এই ঘড়িটি তার কাছ থেকে কখনোই দূরে সরাত না। তাই আর্লিন এতে কিছুটা অবাক হয়ে যায়। তবে সেই ছেলেটি তখন তাকে জানায় যে এই ঘড়িটি মূলত কাজ করার সময় সে জঙ্গলের মাঝখানের রাস্তাতেই পেয়েছিল। এমন সময় আর্লিন লক্ষ্য করে যে সে অনেক সময় যাবৎ আশেপাশের কোথাও ইভারকে দেখতে পাচ্ছে না। তাই সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায় আর সে দৌড়ে গিয়ে ইভারকে খুঁজতে শুরু করে। এরপর আর্লিন যখন সমুদ্রের কাছে চলে আসে তখন সে দেখতে পায় ইভার আর তাদের মাঝে নেই। তার ডেড বডি সমুদ্রের পানির মধ্যে ভাসছে, অর্থাৎ ইভার নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু আর্লিন এটা কোনোভাবেই মানতে চাইছিল না। তাই সে দ্রুত গিয়ে ইভারের ডেড বডিটি অলিভের সঙ্গে টেনে বিচে নিয়ে আসে আর সে এখানে চিৎকার করে কাঁদতে কাঁদতে ইভার বলে ডাকতে থাকে। আর সে এখানে সবাইকে ওয়ার্ডেনকে ডেকে তাকে ট্রিটমেন্ট দিতে বলে। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। এবার সত্যি তাদের সবাইকে ছেড়ে চলে যায়। তবে আর্লিন এটা খুবই পরিষ্কারভাবেই বুঝতে পারে যে ইভার আসলে কার জন্য মারা গিয়েছে। কিন্তু আপাতত সে কোনো কিছুই বলে না। সে নিজেকে কোনো মতে শান্ত করে সেলে চলে যায়। এদিকে ওয়ার্ডেন ইভারের মৃত্যুর পুরো বিষয়টি বুঝতে পেরেছিল, কিন্তু সেখানে তাদের জেলের মান সম্মান বাঁচানোর জন্য সে সমস্ত কয়েদিদেরকে এসে জানায় যে ইভার আসলে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সমুদ্রের নামতে এসে সমুদ্রের গভীরে তলিয়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। তবে আসল ঘটনা কি ছিল সেটা আর্লিন এবং অলিভ তো বেশ ভালোভাবেই জানত। এবার তারা সবাই মিলে যখন লাঞ্চ করতে বসে তখন দেখা যায় আর্লিন এবং অলিভের মন অনেক বেশি খারাপ ছিল। আসলে ইভার তাদের দুজনের অনেক কাছের বন্ধু ছিল আর তারা আজ পর্যন্ত কখনোই এইভাবে কোনো মানুষকে জীবন থেকে হারায়নি। তাই পুরো বিষয়টি মানতে তাদের কাছে অনেক কষ্ট হচ্ছিল। এবার কিছুক্ষণ পর সেখানে টম চলে আসে আর টমকে দেখে আর্লিন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই সে তখন সকলের সামনে উঠে দাঁড়িয়ে টমের ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেয় আর সে নিজেই এখানে টমকে অনেক আজে বাজে ভাষায় গালাগাল দিতে থাকে। আর্লিনের এমন সাহস দেখে সমস্ত কয়েদিরা তাদের মাঝে এক অদ্ভুত শক্তি অনুভব করছিল। তাই এখানে দেখা যায় এক এক করে প্রত্যেকেই এখানে টমকে গালাগাল দিতে শুরু করে আর সবাই মিলে তার উপর নানা ধরনের জিনিস ছুঁড়ে মারতে থাকে, যার ফলে বাধ্য হয়ে টমকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। এখন এসব কিছুর পরে আর্লিন এবার নিজেই ওয়ার্ডেনের কাছে চলে যায়
আর সে ওয়ার্ডেনকে সবকিছু খুলে বলে, যা কিছু তাকে ইভার জানিয়েছিল সেই সবকিছু। এদিকে ওয়ার্ডেন এখন জেলের পুরো বিষয়টি বুঝতে পারছিল। সে রিয়েলাইজ করতে পারছিল যে জেলের সবকিছু তার নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই সে তখন আর কোনো উপায় না পেয়ে টমের কাছে চলে যায়। আর সে টমকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে টমি এখানে ওয়ার্ডেনকে ব্ল্যাকমেল করে। সে তাকে বলে, অন্যায় কি শুধুমাত্র এখানে আমি করছি? আর আপনি কি করছেন? আপনি যে এখানকার সমস্ত টাকা নিজের ইলিগেল বিজনেসে কাজে লাগাচ্ছেন, আর এসব ব্যাপারে সমস্ত তথ্যই কিন্তু আমার কাছে রয়েছে। তাই আপনি যদি আমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে আমি উল্টো আপনার মুখোশ খুলে দিতে বাধ্য হব। অর্থাৎ আসলে ওয়ার্ডেন অথবা টম কেউই ভালো মানুষ ছিল না। তবে পরের দিন সকালবেলা দেখা যায় যে জেলের সমস্ত কয়েদিরা একটি জানালার কাছে এসে দাঁড়িয়ে যায়, কারণ টম নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। যেটা দেখে এখানকার সমস্ত কয়েদিরা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা বহুদিন ধরে এটাই চাইছিল। এরপর দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। আর হঠাৎ করে একদিন দেখা যায় কমিটির পক্ষ থেকে জেলে অনেক বড় বড় কয়েকজন অফিসার আসে, আর তারা জেলে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। আসলে তাদের মূল কাজই ছিল এখানকার প্রত্যেকটি কয়েদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং তাদের আচার আচরণের দিকে খেয়াল রাখা। আর তাদের কাছে এখানে যে ছেলেকে সবচাইতে ভালো মনে হবে তারা তাকে এখান থেকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করবে। এরপর দেখা যায় কমিটির অফিসাররা প্রত্যেকটি ছেলের ইন্টারভিউ নিচ্ছিল। আর সকলের ভেতর অলিভ এখানে অনেক ভালো ইন্টারভিউ দেয়। সে নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে পারে, যার ফলে অলিভকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার পরের দিন সকালে দেখা যায় অলিভ শেষবারের মতো আর্লিনকে সাবধান করতে আসে, যাতে করে আর্লিন আর এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে। এরপর সেদিন রাতের বেলা অলিভ আর্লিনকে বলে যে সে যেন কিছুদিন এখানে ভালো আচরণ করে, সে যেন তার রাগকে নিয়ন্ত্রণ করে রাখে আর এখানকার নিয়ম কানুনগুলো একটু ভালোভাবে মেনে চলে। তবেই পরবর্তীতে কমিটি আসলে তাকে রিলিজ দেওয়া হতে পারে। কিন্তু আর্লিনের কাছে মনে হচ্ছিল যে তার অপরাধ এখানকার সকলের চাইতে অনেক বড়, তাই তাকে কখনোই হয়তো রিলিজ দেওয়া হবে না। কিন্তু অলিভ তাকে ভরসা দেয়। সে বলে যে হতেও পারে তার এই ধারণা ভুল। সে কমিটির অফিসারকে যদি সমস্ত সত্য কথা খুলে বলে যে সে কেন অপরাধ করতে বাধ্য হয়েছিল, তাহলে হয়তো তার কোনো ব্যবস্থা হতে পারে। তবে ততদিন পর্যন্ত তাকে এখানে চুপচাপ থাকতে হবে। তাকে তার ছোট বোনের কথা চিন্তা করতে হবে। অলিভের এসব কথা শুনে আর্লিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আসলে একসঙ্গে এতগুলো দিন থাকার কারণে অলিভ এবং আর্লিনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাই অলিভ চলে গেলে সে অনেক একা হয়ে যাবে। এবার পরদিন সকালেই অলিভের চলে যাওয়ার দিন চলে আসে। অলিভ তখন তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রওনা হচ্ছিল। আর অলিভ যখনই সবার কাছ থেকে বিদায় নিয়ে জেল থেকে বের হতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় যে টম আবারও চলে এসেছে। অর্থাৎ সে পার্মানেন্টভাবে এই জায়গা থেকে যায়নি। আর এটা দেখে অলিভ একদম অবাক হয়ে যায়। এমনকি সে আর্লিন এবং বাকি কয়েদিদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে অনেক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। আর সে তার সঙ্গে থাকা একজন গার্ডকে বলছিল, আচ্ছা টমকে সত্যি সত্যি আবারও নিজের ডিউটিতে ফিরে এসেছে? সেই গার্ড তখন তাকে বলে যে সে সবকিছু জানে। আসলে এই জেলখানায় যখন যা কিছু হয় সেই সবকিছুই ওয়ার্ডেন এবং টম মিলেই করে থাকে। টম যখন এখান থেকে চলে গিয়েছিল তখন আসলে সমস্ত কয়েদিরা তার উপর ক্ষিপ্ত হয়েছিল। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই হয়তো তাকে কিছুদিনের জন্য বের করে দেওয়া হয়েছিল। এজন্য এখন তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। এসব শুনে অলিভ এখানে বেশ ভালোভাবেই বুঝতে পারে যে জেলখানার আসলে কোনো কিছুই ঠিক হয়ে যায়নি, বরং এই সবকিছুই মূলত ওয়ার্ডেন এবং টমেরই প্ল্যান ছিল। আর সে এটাও বুঝতে পারে যে টম আবারও কয়েদিদের উপর অত্যাচার করতে চলেছে। তাই সে এখানে সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ পর্যন্ত টমকে সে মেরে না ফেলছে ততক্ষণ পর্যন্ত সে কোথাও যাবে না। এজন্য সে দৌড়ে এসে টমকে মারধর করতে শুরু করে। সে এখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে। আর জেলের সমস্ত কয়েদিরা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আর্লিন চলে আসে। আর আর্লিন এখানে বুঝতে পারে যে অলিভের এই কাজের জন্য তার আবারও জেল হতে পারে। তাই আর্লিন তখন দৌড়ে এসে অলিভকে থামানোর চেষ্টা করছিল। তবে এমন সময় সেখানে কয়েকজন গার্ড এসে আর্লিন এবং অলিভ দুজনকেই মারতে শুরু করে। এতে করে আর্লিন এবার প্রচণ্ড রেগে যায়। আর সেও এবার অলিভের সঙ্গে মিলে গার্ডদেরকে মারতে শুরু করে। কিন্তু এখানে গার্ডদের সংখ্যা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই অসংখ্য গার্ড এসে তাদের দুজনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এরপর তাদের দুজনকে অনেক অন্ধকার একটি সেলের মধ্যে বন্দি করে দেয়া হয়, যেখানে কোনো আলো বাতাস ছিল না, এমনকি সেখানে নড়ার মতো কোনো জায়গা ছিল না। তো আর্লিন এবং অলিভ এখানে কোনো মতে সারা রাত পার করে ফেলে। এবার পরের দিন সকালে সেই সেলের মধ্যে একজন গার্ড আসে, যে কিনা অনেক ভালো মনের একজন মানুষ ছিল। তাই আর্লিন এবং অলিভকে দেখে তার মায়া হয়। এই জন্য সে সেখানে কোনো কিছু না বলে চুপচাপ তাদের লক খুলে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে করে আর্লিন এবং অলিভ কিছুটা ভালোভাবে নড়াচড়া করতে পারে। তবে সে এখানকার বাহিরের লক খোলে না। তো এভাবেই দেখতে দেখতে আরও একদিন সময় পার হয়ে যায়।
এরপর একদিন সকালবেলা দেখা যায় যে টম সেই সেলের মধ্যে সবাইকে দেখতে আসছে। তবে এখন সেই সেলের মধ্যে একটি ছেলেও ছিল না, তাই টম এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে যখন সেলের লক খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই দেখা যায় আড়ালে লুকিয়ে থাকা সমস্ত ছেলেরা বেরিয়ে আসছে, আর তারা সঙ্গে সঙ্গে টমের উপর হামলা করে দেয়। তারা সবাই মিলে কোনো মতে টমের কাছ থেকে সেখানকার লকারের চাবিটি ছিনিয়ে নেয়। তবে এটা করতে গিয়ে অলিভ তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল, কিন্তু তারপরও সে এবং তার সঙ্গীরা এখানে হার মানে না। তারা কোনো মতে তালা খুলে বাইরে বেরিয়ে আসছে, আর তারা টমকে মেরে ফেলার জন্য তাকে ধাওয়া করতে শুরু করে। আর অলিভ এখানে তাকে মেরে ফেলতেই যাচ্ছিল, আর আর্লিন তাকে বারবার মানা করলেও অলিভ তার কোনো কথাই শুনছিল না। এদিকে বাকি সেলের ছেলেরা যখন দূর থেকে এসব দেখতে পায়, তখন তাদের মাঝেও অদ্ভুত এক শক্তি চলে আসছে, তাই তারও তখন একসঙ্গে সেখানকার গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা সেখান থেকে নিজেদের ইচ্ছে মতো খাবার সংগ্রহ করে নেয়। এদিকে টম নিজের জীবন বাঁচানোর জন্য একটি রুমের মধ্যে ঢুকে সেখানকার দরজা লক করে দেয়, কিন্তু সেই রুমের মধ্যে আবার সেই গার্ড ছিল যে কিনা আর্লিন এবং অলিভের লকার খুলে দিয়েছিল। সে এবারও অলিভ এবং আর্লিনকে সাহায্য করতে চাইছিল, তাই সে অনেক বড় একটি লাঠি দিয়ে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং সেই রুমের দরজা খুলে দেয়, যার ফলে এবার সেটাই ঘটে যেটা অলিভ চাইছিল। অলিভ এবং বাকি কয়েদিরা এখানে টমকে অনেক কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলে। এরপর টমের লাশ সহ সেই রুমটিও জ্বালিয়ে দেয়। আর এমন দৃশ্য দেখে জেলের ওয়ার্ডেন অনেক ভয় পেয়ে যায়, তাই সে নিজে বাঁচার জন্য একটি জাহাজের সাহায্যে এখান থেকে পালিয়ে যায়। এবার পরদিন সকালে দেখা যায় সমস্ত কয়েদিরা মিলে এখানে প্ল্যান তৈরি করে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসঙ্গে এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। তাই তারা সবাই মিলে তখন ঠিক সেরকম একটি নৌকা খুঁজে বের করে, যেমন নৌকাতে করে আর্লিন এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এই নৌকাটিও একটি পরিত্যক্ত রুমের মধ্যে বাঁধা অবস্থায় ছিল, তাই সমস্ত ছেলেরা মিলে একসঙ্গে সেই নৌকাটিকে কোনো মতে বের করে আনি। তারা সবাই মিলে নৌকাটি নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু ঠিক এমন সময় তারা লক্ষ্য করে যে সমুদ্রে একটি জাহাজে করে অসংখ্য গার্ডরা তাদের দিকেই আসছে। তো এই বিশাল জাহাজটি দেখে তারা সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেই সোলজাররা সেখানে এসে পৌঁছে যায়। আর তারা সংখ্যাতেও অনেক বেশি ছিল, তাই বেশিরভাগ কয়েদি অনেক সহজেই তাদের কাছে ধরা পড়ে যায়। শুধুমাত্র আর্লিন, অলিভ এবং ক্লার্ক নামক একটি ছেলে পালিয়ে যেতে পারে। এরপর তারা খুবই ধীরে ধীরে পথ চলতে শুরু করে। এভাবেই একটানা প্রায় কয়েক ঘন্টা পথ চলার পর তারা সামনে তাকিয়ে একটি হরিণ দেখতে পায়। এতে তারা তিনজনই প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এই নির্জন দ্বীপে কখনো কোনো হরিণ দেখা যায় না। তবে এখন যেহেতু এখানে এই হরিণ এসেছে, তার মানে প্রচণ্ড ঠান্ডায় সমুদ্রের পানি জমে বরফ হয়ে গিয়েছে, আর হয়তো এমন কোনো রাস্তা তৈরি হয়েছে যেটার মাধ্যমে হরিণটি এখানে আসতে পেরেছে। তাই তারও এই হরিণটির মতো করে এই জায়গা থেকে এখন বেরিয়ে যেতে পারবে। তবে এমন সময় অলিভ এখানে আর্লিন এবং ক্লার্ককে বলে, তোমরা দুজন এখান থেকে চলে যাও, আমার চিন্তা বাদ দাও, কারণ আমার পায়ে অলরেডি ইনফেকশন হয়ে গিয়েছে, তাই আমি হয়তো তোমাদের সাথে এগিয়ে যেতে পারবো না। তবে আর্লিন এখানে কোনোভাবেই হাল ছাড়তে চাইছিল না। আর্লিন এখানে অলিভকে বলে যে যতক্ষণ সে জীবিত আছে ততক্ষণ সে অলিভকে ছাড়া কোথাও যাবে না। বাঁচতে হলে তারা একসঙ্গে বাঁচবে, আর মরতে হলে একসঙ্গেই মরবে। এসব বলে সে অলিভের মনোবল শক্ত করার চেষ্টা করছিল। এরপর তারা তিনজন মিলে আস্তে আস্তে পথ চলতে শুরু করে, কিন্তু ঠিক এমন সময় দেখা যায় তাদের পেছনে অনেকগুলো গার্ড চলে আসছে। আর ক্লার্ক এটা বুঝতে পেরে সে আলাদা ডিরেকশনে দৌড়তে শুরু করে, যাতে করে গার্ডদের মনোযোগ সোজা তার দিকে চলে যায়, আর আর্লিন এবং অলিভ এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে আর্লিন তাকে এমনটা করতে বারবার নিষেধ করছিল, কিন্তু ক্লার্ক তার কোনো কথাই শোনে না। এরপর আর্লিন কোনো মতে অলিভকে নিয়ে অনেক দূরে চলে আসছে। তবে এখন অলিভের পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে অলিভার কোনোভাবেই হাঁটতে পারছিল না, তাই অলিভ এখানে পুরোপুরিভাবে হাল ছেড়ে দেয়, আর সে আর্লিনকে চলে যেতে বলে। আর্লিন এখানে তাকে হাজারবার মোটিভেট করার চেষ্টা করলেও অলিভ এবার আর উঠে দাঁড়ায় না, কারণ তার ভেতরে এইটুকু শক্তিও ছিল না। তাই আর্লিন তখন বাধ্য হয়ে অলিভকে তার পিঠে উঠিয়ে নেয়। এরপর সে অনেক কষ্ট করে পথ চলতে থাকে। তার যতই কষ্ট হোক সে তার বন্ধুকে ছাড়া কোথাও যাবে না। এভাবে আরো অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর তাদের সামনে আরো একটি বিপদ এসে দাঁড়ায়। তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে তাদের সামনের বরফের স্তর খুবই পাতলা, আর আর্লিন যদি এখন অলিভকে ঘাড়ে করে নিয়ে এই রাস্তাতে হাঁটতে যায় তাহলে তারা দুজনেই বরফ ভেঙে পানির নিচে তলিয়ে যাবে। এজন্য আবারও তারা দুজন কিছুটা রাস্তা আলাদা আলাদাভাবে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু এতেও দেখা যাচ্ছিল বরফের মধ্যে ক্র্যাক তৈরি হচ্ছিল। তাই তারা এবার হামাগুড়ি দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তবে তারা দুজনই অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ তারা জানত যে সামান্য ভুল হলেই মৃত্যু নিশ্চিত। এরপর আর্লিন অলিভকে আগে যেতে বলে, কারণ অলিভের পায়ে সমস্যা ছিল, তাই পেছনে যদি তার কিছু হয়ে যায় এজন্য অলিভ আস্তে আস্তে বরফের সেই পাতলা আস্তরণটি পার করে ফেলে। এরপর সে আর্লিনকেও ঠিক তার মতো করেই আসতে বলে, কিন্তু আর্লিন যখন সেই জায়গা দিয়ে আসার চেষ্টা করছিল ঠিক তখনই দেখা যায় বরফ ভেঙে সে নিচে তলিয়ে যায়।
যেখানে সমুদ্রের প্রচণ্ড ঠান্ডা পানি ছিল। তবে অলিভ তখন দৌড়ে এসে তাকে টেনে উপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সমুদ্রের পানি এত বেশি পরিমাণে ঠান্ডা ছিল যে মুহূর্তের মধ্যে আর্লিনের দুটো পায়ে জমে একদম বরফ হয়ে যায়। তাই আর্লিন আর কোনোভাবেই সেখানে নিজের শরীরকে নড়াতে পারছিল না। একটা পর্যায়ে আর্লিন বুঝতে পারে যে এখন তার পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই নয়। তাই সে অলিভকে সেখান থেকে চলে যেতে বলে। আর সে অলিভের কাছ থেকে তার বোনের জন্য যে চিঠিটি লিখে নিয়েছিল সে যেভাবেই হোক অলিভকে সেটা তার বোনের কাছে পৌঁছে দিতে বলে। তবে সে মরলেও তার আত্মা শান্তি পাবে। কিন্তু অলিভ এখানে কোনোভাবেই আর্লিনকে ছেড়ে যেতে চাইছিল না। তাই সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল তাকে বাঁচানোর। এমন সময় আর্লিন অলিভকে মন থেকে ধন্যবাদ জানায় এতগুলো দিন তার এত ভালো বন্ধু হয়ে থাকার জন্য। আর সে শেষবারের মতো অলিভকে একটি অনুরোধ করে যাতে করে অলিভ তার ছোট বোনকে নিজের বোনের মতো করে দেখে। এসব বলতে বলতে আর্লিন সেখানেই মারা যায়। তবে অলিভ এটা কোনোভাবেই মানতে পারছিল না। আর্লিনের জন্য তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যে ছেলেটা তাকে লড়াই করা শিখিয়েছে, প্রতিবাদ করা শিখিয়েছে এবং সাহসের পথ দেখিয়েছে, সেই শক্ত ছেলেটাই আজকে তাকে এভাবে কাঁদিয়ে চলে যাবে সেটা সে কোনোদিনও ভাবতে পারেনি। তবে অলিভ এখানে সিদ্ধান্ত নেয় যে আর্লিনের শেষ ইচ্ছে সে পূরণ করবে। তার বোনের কাছে সে তার চিঠি পৌঁছে দেবে এবং সারা জীবন তার খেয়াল রাখবে। এজন্য তাকে যেভাবেই হোক বেঁচে ফিরতে হবে। এসব ভাবতে ভাবতে অলিভের শরীরে অদ্ভুত এক শক্তি চলে আসছে। তাই তার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হওয়ার পরও সে একটানা প্রায় 3 মাস হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসছে। আর সে আর্লিনের বোনের কাছে তার শেষ চিঠিটি পৌঁছে দেয় এবং সারা জীবনের জন্য সে আর্লিনের ছোট বোনের দায়িত্ব নেয়। এই ঘটনার পর প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। বর্তমানে আমরা অলিভকে দেখতে পাই। অলিভ এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সেও এখন আর্লিনের মতো জাহাজের নাবিক হিসেবে কাজ করছে, কারণ এটা আর্লিনের পছন্দের পেশা ছিল। আর এতগুলো বছর পরও সে আজও আর্লিনকে ভোলেনি। যখনই সে সমুদ্রের দিকে তাকায় তখনই তার আর্লিনের প্রত্যেকটি কথাই মনে পড়ে যায়, কারণ আর্লিনই তাকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে মনে সাহস নিয়ে প্রত্যেকটি পথ পাড়ি দিতে হয়। আর আর্লিনের কাছ থেকে শেখা এই জিনিসগুলো সে সারা জীবন মেনে চলবে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।